সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাস 8 এর বইয়ের যে জীবজগতের বংশলতিকা আছে অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা নিয়ে আলোচনার আগে তোমাদের নতুন যে সিলেবাসটা দিয়েছে সেখান থেকে তোমাদের এখানে বলেছে যে 30% তোমাদের মূল্যায়ন হবে এবং 70% তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে। তো তোমাদের এই অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এক কথায় প্রকাশ আসবে, তারপরে টিক চিহ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো ওই জন্য তোমাদের অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়া উচিত এবং অনুসন্ধানী বইটা, বিশেষ করে অনুসন্ধানী বইটা ভালো করে এর মাধ্যমে পড়া উচিত। কারণ যেমন জীবজগতের বংশলতিকা, এখানে তুমি যদি আমি আজকে তোমাদের জন্য নিব হলো দ্বিতীয় ও তৃতীয় সেশন নিয়ে হবে। তো আমরা চলে যাই, এই যে তোমাদের তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে নিব। তো তৃতীয় চতুর্থ সেশন পড়তে গেলে তোমাদের কি কি অনুসন্ধানী বই যেতে হবে সেই জিনিসগুলো তোমাদের আমি একটু আলোচনা করব আর কি। এবং এই অধ্যায়টাও তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য যে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা, সেখানে এই অধ্যায়টা আছে। তো এখানে কি বলেছে যে কোষে জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা তো জানলে, এখন প্রশ্ন হলো এই অজস্র জীবের বৈশিষ্ট্য সমূহ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। এই যে অজস্র জীব আছে, যে প্রত্যেকটা জীবের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে তাদের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। যেমন দাদা দাদি থেকে তোমার কি হচ্ছে, দাদা দাদি নানা নানি থেকে বাবা মা, তার বাবা মা থেকে তার সন্তানে, তার সন্তান থেকে তার সন্তান, এভাবে প্রবাহিত হচ্ছে। তো শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বয়ে নেই? তো আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে জীবের, তো শৈশবকাল থেকে মানে ছোট থেকে একবারই তোমার মৃত্যু পর্যন্ত বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে বয়ে বেড়াই সেটা সম্পর্কে বলেছে। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে জীবের শারীরিক বৃদ্ধি এখন ও বংশবৃদ্ধি কিভাবে ঘটে। তো জীবের শারীরিক বৃদ্ধি কিভাবে ঘটে সেটার জন্য তোমাদের অনুসন্ধানী বইয়ের মাইটোসিস কোষ বিভাজনের যেটা যা হয় সেটা আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুইটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে ফলে তোমার কি হয়, তোমার একটা জীবের তোমার দেহের তার দেহের যে বৃদ্ধি ঘটে থাকে আর কি। যে এটা যে কোনো জীবের আর কি, সেটা উদ্ভিদে হতে পারে এবং প্রাণীও হতে পারে। তারপরে বলছে যে বংশবৃদ্ধি কিভাবে ঘটে। তো বংশবৃদ্ধি কিভাবে ঘটে এটার জন্য তোমাকে চলে যেতে হবে অনুসন্ধানী বইয়ে। তো বংশবৃদ্ধি ঘটার জন্য সেটা তোমার কি বলা হয়, সেটা বলা হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমাদের বংশগতি, তোমার বংশগতি বৃদ্ধি পায়। সেটা হলো কি যে তোমার এই যে মাইটোসিস যে কোষ বিভাজনের কথা বললাম, তো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, দেহকোষ গঠন হয় এবং এই দেহকোষগুলো থেকে কিছু কিছু কোষ তোমার কি হয়, জনন কোষে তোমার কি হয়, পরিণত হয়। আর এই যে জনন মাতৃকোষ এখানে লেখা আছে, এই যে জনন মাতৃকোষে পরিণত হয়। এবং জনন মাতৃকোষটা কোথা থেকে হয়, মানুষের বা বিভিন্ন জীবের যে তোমার জনন অঙ্গগুলো আছে সেখান থেকে জনন মাতৃকোষ তৈরি হয়। তো এখানে যদি এখানে দেখো মা আর বাবা, এখানে যদি আমরা দেখাই মায়ের হলো 2n আর বাবার হলো 2n। এখান থেকে দেখো এই যে মেয়োসিস পদ্ধতিতে, এই যে দেখো এই যে মেয়োসিস কোষ বিভাজন, এই যে মেয়োসিস কোষ বিভাজন হচ্ছে, মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, 2nটা এখানে n হয়ে যাচ্ছে, দিয়ে মার হলো ডিম্বাণু আর হলো বাবার হলো শুক্রাণু মিলিত হয়ে কি হচ্ছে, এখানে জাইগোট পরিণত হচ্ছে। তো এই যে এখানে ডিপ্লয়েড আর এখানে হলুদ কালারটা হলো তোমার হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড হলে 2n ধরবো আমরা, আর হলুদ কালারটা হলে তোমার ওটাকে ধরবো হ্যাপ্লয়েড। তাহলে 2n ছিল আর এখানে কি হচ্ছে, n হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলে কি তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। জাইগোটের মাধ্যমে একটা ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণের মাধ্যমে তখন কি হচ্ছে, আবার নতুন একটা সন্তান আর কি জন্ম লাভ করছে, সৃষ্টি হচ্ছে। তো এইভাবে করেই তাদের বংশবৃদ্ধিটা ঘটতে থাকে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এরপরে যেটা বলেছে সেটা নিয়ে আর কি যাব আর কি। বলেছে যে জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটলে তা হলো কোষ বিভাজন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবের যে তোমার বৃদ্ধি আছে আর তোমার কি হচ্ছে বংশবৃদ্ধি, দুইটার জন্য কি লাগবে, কোষের বিভাজন লাগবে। কোষ বিভাজন ছাড়া এটা সম্ভব না। একটা হলো মাইটোসিস কোষ বিভাজন আর একটার জন্য হলো মিওসিস কোষ বিভাজন। তো এই বিভাজনের আবার রকম ফের আছে। তো এর আগে যে তোমার যে সবুজ বন্ধু যে অধ্যায় আছে সেখানে তোমাদের কি আমি পড়াইছি, আমারও সেখানে ভিডিও দেওয়া আছে, যে মাইটোসিস, তারপরে মাইটোসিস, তারপরে মিওসিস, এই যে কোষ বিভাজন সম্পর্কে তোমাদের আর কি দেওয়া আছে। তো তোমরা সেই জিনিসগুলা ভিডিওটা তোমরা আমার চ্যানেল থেকে কোষ বিভাজনটা এই সম্পর্কে সবুজ অধ্যায়ে গিয়ে তোমরা দেখে নিবা। আর আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো হোক, এককোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়
তাহলে আমরা জানি যে এককোষী যে এই যে অ্যামাইটোসিস বলছে, সেটা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আর বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তো তো এই যে প্রক্রিয়ায় কোষের সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিতভাবে ধারণ করে প্রতিটি কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়, তা আমরা ইতিমধ্যে আর কি জেনেছি, উপরে আমি তোমাদেরকে দেখাইছি। তারপর আরেকবার মনে করে নিতে এই দুটি প্রক্রিয়া আরেকবার ঝালা করে নিতে পারো তোমরা, তো সবুজ বন্ধু অধ্যায় থেকে তোমরা দেখে নিবা। এবার বলছে, এবার আসা যাক মানুষ সহ নানা জীবের বংশবৃদ্ধি ক্ষেত্রে কোষীয় পর্যায়ে কি ঘটে সে বিষয়ে আমরা একটু জানবো। তো অনুসন্ধানী যে পাঠ বই আছে সেখানকে তোমাদের মেয়োসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়তে হবে এবং আলোচনা করতে হবে। এখানে দেখো এবং বোর্ডে এঁকে মেয়োসিস 1 ও মেয়োসিস 2 এই ধাপগুলোতে কি ঘটে সে সম্পর্কে এবং কিভাবে একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করতে বলছে। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটা, তোমরা একটু মন দিয়ে স্কিপ না করে ভালোভাবে দেখবা। তো যদি আমরা এখানে চলে যাই যে মেয়োসিস কোষ বিভাজন, এখানে দেখো মেয়োসিস কোষ বিভাজন দুইটা পর্যায়ে থাকে, একটা হলো মেয়োসিস 1 আর একটা হলো মেয়োসিস 2। তো আমি তোমাদেরকে ছবির মাধ্যমে যদি দেখাই তাহলে জিনিসটা তোমাদের ভালো মনে থাকবে। তো চলো ছবিতে চলে যাই। তার আগে আমি একটু যদি বলে যাই যে মেয়োসিস কোষ বিভাজনটাকে কি বলা হয়। মেয়োসিস কোষ বিভাজন মানে হলো হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক মানে কি, কমে যাওয়া। এখন যদি আমি ধরি যে এখানে ধরো কি যে 2n আছে, 2n মানে এটাকে কি বলা হয়, ডিপ্লয়েড বলা হয়। একটা তোমার মাতৃকোষ, এই যে মা দিয়ে লিখেছি আমি, মাতৃকোষে তার ক্রোমোজোম আছে 2n। তাহলে মাতৃকোষ থেকে দেখো 4টা অপত্য কোষ হয়, মানে শিশু কোষ হয়, 1 2 3 4, 4টা অপত্য কোষ হয়। এই 4টা অপত্য কোষে যদি দেখো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল যদি 4টা ধরি আমরা, তাহলে পরে অপত্য কোষে বা শিশু কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে। ওই যে 2n আর n দেখাইছিলাম আমি, দেখো দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, সবার কি হয়ে যাবে, মাতৃ অপত্য কোষে শিশু কোষে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা যেহেতু কমে যাচ্ছে, ওই জন্য মেয়োসিস যে কোষ বিভাজন এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। এখন এটার পরে আমরা যদি ছবিতে চলে যাই, কিসের জন্য ছবিতে, ওই যে আমি বললাম যে মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 এই দুইটা ধাপ নিয়ে যদি আমরা আলোচনা করতি, তাহলে সেটা বলছে যে ডিপ্লয়েড কোষ তোমার কি হবে, প্রতিটি ক্রোমোজোম দুইটা করে থাকে। তো দেখো এই যে এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এবং এটার আবার ইন্টারফেজ একটা পর্যায় আছে। এই ইন্টারফেজ পর্যায়ে তুমি যদি দেখো এই যে ক্রোমোজোম দুইটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। দেখো এই যে একটা কালো রঙের আছে, এখানে একটা ছিল, এখানে ওই নিজেই তার আরেকটা প্রতিলিপি তৈরি করেছে, যে দুইটা হয়েছে। আর এখানে আরেকটা ক্রোমোজোম আছে, এই যে একটা ধূসর রঙের, এখানে সে তার প্রতিলিপি তৈরি করেছে, যে দুইটা হয়েছে। এখন দেখো এই যে ইন্টারফেস পর্যায়ের এবং যে এখানে যদি আমরা কি মেয়োসিস 1 পর্যায়ে ধরি, তাহলে পরে এখানকার আবার কয়টা আছে, এই যে দেখে আমি বলেছি যে 4টা ভাগ আছে, এই যে 1 2 3 4। আর মেয়োসিস 2 এর জন্য আবার এটাকে আমরা 4টা, 1 2 3 4, এই যে 4টা করে এখানে ভাগ হচ্ছে আর কি। হ্যাঁ, তো দেখো প্রোফেজ মেয়োসিস 1 এর যে 4টা ভাগ, সেখানে প্রোফেজ 1 এ কি বলছে, যে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে। এই যে জোড়া বেঁধেছে এই এবং এই কালোটা বা সবুজটা, এদের মধ্যে ডিএনএ বিনিময় করে। ধূসরের মধ্যে ওদের মধ্যে ডিএনএটা বিনিময় করে, যেটাকে আর কি ক্রসিং ওভার বলা হয়। তারপরে পর্যায়ে যেটা চলে গেল মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি ঘটে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। তো এই যে কোষটা দেখছো, এটার এই জায়গাটা হলো একটা অঞ্চল, এই যে এই সাইডটা, আর যে এই সাইডটা হলো একটা অঞ্চল। হ্যাঁ, দুই মেরু, এটা একটা মেরু আর এই সাইডটা একটা মেরু, আর এই মাঝখানটা যেটা, এই মাঝখানটাকে বলছে বিষুবীয় অঞ্চল। তো দেখো এই ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করছে, এই পর্যায়টাকে বলা হয় মেটাফেজ 1। তারপরে বলছে যে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1 এ কি ঘটছে, দেখো ক্রোমোজোমগুলো এখানে পাশাপাশি ছিল এবং এইখানে এই পর্যায়ে এসে দেখো তারা একে অপরের থেকে দেখো দূরে সরে চলে গেছে। একবার লাগালাগি হয়েছিল, কিন্তু এখানে দেখো আর লাগালাগি নাই, তারা দূরে সরে যাচ্ছে। এই সাইডেরটা এরা এই মেরুতে চলে যাচ্ছে আর এই মেরুতে চলে যাচ্ছে। তাই বলছে যে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। তাহলে মেরুরা এই মেরু আর এই মেরু তাকে আকর্ষণ করছে, ফলে তারা দুই দিকে চলে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, টেলোফেজ 1 ও সাইটোকিনেসিসে চলে যাচ্ছে, দিয়ে দেখো আরো দূরে চলে যাচ্ছে এবং এই মাঝখান দিয়ে একটা খাঁজ তৈরি হয়ে যাচ্ছে। এটা বলছে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে যায়। মধ্যভাগ সংকুচিত যখন হয়ে যাচ্ছে, তখন এই পর্যায়ে মেয়োসিস 1 শেষ হয়ে যাচ্ছে। এবার শুরু হচ্ছে যে মেয়োসিস 2। তো
তো মেয়োসিস 2 পর্যায়ে কি হচ্ছে দেখো, প্রোফেজ 2। তো এই যে এখানে খাঁজ হয়ে যাওয়ার পরে এখানে এই কোষটা এদিকে একটা ভাগ হয়ে গেল, এদিকে একটা ভাগ হয়ে গেল, দিয়ে দুইটা আবার অপত্য কোষ মানে শিশু কোষ তৈরি হলো। এখন দেখো যে এখানে এখানে দুইটা এখানে ক্রোমোজোম আছে, এখানে এই দুইটা ক্রোমোজোম আছে। এখন এগুলা কি হবে, আবার সেই আগের সিস্টেমে তারা ভাগ হবে। দেখো মেটাফেজ 2 এ কি হচ্ছে, মেটাফেজ 2 এ ক্রোমোজোমগুলো আবার বিষুবীয়, এই তার বিষুবীয় অঞ্চলে আবার মানে মাঝখানে, এও তার বিষুবীয় অঞ্চলে মানে মাঝখানে। এই যে এটাকে একটা মেরু, এটাকে একটা মেরু, আর এইটা মাঝখানটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল। এইটারও দেখো এক মেরু, এটা হলো আরেকটা মেরু, আর এইটা হলো আরেকটা বিষুবীয় অঞ্চল। তো আগের মতোই, তাই বলছে যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। তারপরে অ্যানাফেজ 2 যে পর্যায়টা আছে, সেখানে দেখো মেরুগুলো আকর্ষণের ফলে আবার ক্রোমোজোমগুলো কি হচ্ছে, দূরে সরে চলে যাচ্ছে। এখানে মানে পাশাপাশি একসাথে লেগেছিল, এখানে আবার আলাদা হয়ে যাচ্ছে, আবার দেখো আলাদা হয়ে যাচ্ছে। ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আবার আকর্ষিত হওয়ার পরে দুজন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই মেরুতে চলে যাচ্ছে, এই মেরুতে চলে যাচ্ছে। তারপরে দেখো টেলোফেজ 2 ও সাইটোকিনেসিসে কি হচ্ছে দেখো, আবার এখান থেকে যখন আলাদা হয়ে আরো দূরে চলে গেল, তখন ওই আগের মতে আবার এখান দিয়ে একটা কি হচ্ছে, মধ্যভাগটা সংকুচিত হয়ে যাচ্ছে। মধ্যভাগ সংকুচিত হয়ে যাওয়ার ফলে এখান থেকে দুইটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, এই যে একটা, এই যে এখান থেকে একটা কোষ, আর এই যে এখান থেকে একটা কোষ, এখান থেকে একটা কোষ, এই যে এখান থেকে, আর এই যে এখান থেকে একটা কোষ। আবার এখান থেকে এই এটা আবার এখানে যদি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এটা একটা কোষ হচ্ছে, আর তোমার এখানে একটা কোষ হচ্ছে। তাহলে কয়টা কোষ পেলাম আমরা, মোটামুটি আমরা প্রথমে পেয়েছিলাম একটা কোষ থেকে, তাহলে কয়টা কোষে পেলাম আমরা, 4টা অপত্য কোষ পেলাম। এই যে 4টা অপত্য কোষ, এবং এটাকে বলছে, প্রথমে যখন সে ছিল তখন কি ছিল, 2n ছিল, হ্যাঁ, ডিপ্লয়েড, এই যে ডিপ্লয়েড ছিল। আর যখন তোমার এখন 4টা কোষ হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলবো, হ্যাপ্লয়েড বলবো। তো এইভাবে আর কি মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 আর কি এখানে পর্যায়টা হয়ে থাকে। তাই বলছে একজোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড কোষ মেয়োসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংবলিত 4টি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। তারপরে যেটা এই যে মেটাফেজ, এই যে পর্যায়গুলো কিভাবে আর কি আমি যেগুলা ছবিতে বর্ণনা করলাম, ওই কথাগুলাই লেখা আছে। তো এখন তোমরা নিজে নিজে যদি পড়ো, দেখবা যে তোমার কাছে সেটা সহজ লাগবে। আর যে জায়গাটা বুঝতে পারবে না, তোমার ভিডিওটি আবার টেনে টেনে দেখলে পরে সেই জায়গাটা তুমি বুঝতে পারবা। তো এরপরে যদি আমরা অনুশীলনী বইয়ে চলে যাই, তো মোটামুটি এটা শেষ হয়ে গেল আমাদের বোঝা। এবার আগের প্রশ্নটা আরেকবার ভাবো, জীবের বৈশিষ্ট্য সমূহ এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যে প্রবাহিত হচ্ছে, সেটা এই যে কিভাবে হচ্ছে, তো পরের সেশনে এই বিষয়গুলো আলোচনা করা হবে। তো ঠিক আছে, আমি আর এরপরে যেটা আছে যে পঞ্চম সেশন, তো আমি পঞ্চম সেশনের জন্য এরপরের ভিডিও নিয়ে আলোচনা করব। তো আর ভিডিওটি আর বড় করব না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।